নমস্কার, তোমাদের প্রত্যেককে আবারও একবার স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের সামনেই পিএসসি ক্লাসিক পরীক্ষা রয়েছে, তো পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকে এর উপরে যে মক টেস্ট গুলো আসছে, আজকে তার 5 নম্বর সেট নিয়ে চলে এলাম। তোমরা প্রত্যেকেই জানো বাছাই করা সেরা 40টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকদিন এই ক্লাস তোমাদের হয়ে আসছে। তো অবশ্যই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য 100% হেল্পফুল হবে এবং এখানে তোমরা জানো কমন যোগ্য প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আলোচনা করা হয়, যেখানে তোমরা গ্যারেন্টি কমন অবশ্যই পাবে, এই অ্যাসিওরিটি আমরা দিচ্ছি। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। ক্লাসটা যারা এখনো পর্যন্ত দেখোনি একদিনও, তারা দেখো ক্লাসটা, তাহলেই বুঝতে পারবে। আর যারা ক্লাস দেখেছো এবং সমস্ত ক্লাসের প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তো দেখে করে চেক আউট করে সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, গান্ধীজিকে জাতির জনক উপাধি প্রদান করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশনের মধ্যে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গান্ধীজিকে জাতির জনক উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন বি হলো আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি আমরা এক্সপ্লেনেশনের সাহায্যে দেখি, যে পয়েন্টগুলো তোমাদের আমি দেব, দেখো 100% স্যাটিসফাইড তুমি হবে। কি বলছে? গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত স্লোগান কি ছিল? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়াও দিল্লি চলো। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন স্যার? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। দেখো, মানে রিলেটেড বিভিন্ন পয়েন্ট বা ইনফরমেশন তোমরা এখানে পাবে। দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে তার দূত হিসাবে লন্ডনে পাঠিয়েছিলেন। রিলেটেড ইনফরমেশন। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। কি নামে পরিচিত? লৌহ মানব। দেখো যেগুলো পয়েন্ট রয়েছে, যেগুলো তোমাদের এক্সট্রা যে অপশনস রয়েছে, সেগুলোও আমি ডিসকাস করে দিচ্ছি এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বা গুরুদেব উপাধি দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। এবং গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? পরিবেশ, সিনেমা, নৃত্য, ঔষধ। তোমরা বলবে স্যার এটা আবার কি কোয়েশ্চেন? উত্তর তো হবে সিনেমা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট তুমি কি জানো 2024-এর লেটেস্ট আপডেটেড বিষয়টা কি রয়েছে এখানে? তার জন্যই তোমাদের এই কোয়েশ্চেনটা দেওয়া, এবং এখান থেকে ডেফিনেটলি তোমরা হয়তো কমন পেয়ে যেতে পারো কোয়েশ্চেন পরীক্ষাতে। দেখে নাও ডিটেলস এখানে। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সম্প্রতি মিঠুন চক্রবর্তী 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। মোস্ট ইম্পর্টেন্ট সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি 2011 সালে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন অন্যতম বাঙালি কি বলবো অভিনেতা মিঠুন চক্রবর্তী। 1976 সালে মিঠুন চক্রবর্তী মৃগয়া চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা মানে বেস্ট অ্যাক্টরের জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। কবে? 1976 সালে, ন্যাশনাল অ্যাওয়ার্ড। সৌমিত্র চট্টোপাধ্যায় 2011 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়লাভ করেন। তোমাকে হয়তো পরীক্ষায় দিয়ে দিল, যারা এক্সামিনার রয়েছে, মানে কোয়েশ্চেন সেট করতে বসে ভাবলো মিঠুন চক্রবর্তী পেয়েছেন, আর কে কে বাঙালি পেয়েছে, সেইখান থেকে কোয়েশ্চেন করি। তাহলে বললো সৌমিত্র চট্টোপাধ্যায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? উত্তরটি হবে 2011 সালে। তুমি খুব ভালোভাবে মনে রেখে দাও। আচ্ছা, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? এটাও কোয়েশ্চেন হতে পারে না, তাই না? তো সঠিক উত্তরটা হবে দেবিকা রানী। এইভাবে তোমাদের পড়তে হবে, এইভাবেই পুরো ক্লাসটা রয়েছে। প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি ভালো লাগছে একটা লাইক করে দাও এক্ষুনি। চলো নেক্সট। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কি? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বৃহদ্রথ, বিন্দুসার। সঠিক উত্তর কোনটা হবে? মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হলেন অশোক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব। দেখো এখানটায় কি বলছে। ডিয়ার স্টুডেন্ট, ডিটেলসে দেখে নাও। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্যের সাহায্য নিয়ে নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। স্যান্ট্রোকোটাস নামে পরিচিত কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। বিন্দুসারকে অমিত্রাঘাত বলা হয়। অমিত্রাঘাত নামে পরিচিত ছিল নিম্নের কোন রাজা? চারটে অপশন দিয়ে দিলে তুমি পারলে না, কারণ তুমি আমার ক্লাস দেখেছো, এবারে পেরে যাবে। ঠিক আছে, বিন্দুসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অমিত্রাঘাত কাকে বলা হয়? বিন্দুসারকে। 261 খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে শিশুগুপ্তের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। অশোক কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জয়লাভ করেন? 261 খ্রিস্টপূর্বাব্দে। দেখছো তো কোশ্চেন কিভাবে তৈরি হবে। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। তিনি 185 খ্রিস্টপূর্বাব্দে সেনাপতি তার পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হন, যিনি শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। তাহলে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র শুঙ্গ। কাকে পরাজিত করেছিল? মৌর্য বংশের শেষ রাজা কে? বৃহদ্রথকে। হয়ে গেল। চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি ঘোষণা। পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে স্পেশাল প্র্যাকটিস সেট। হোয়াই ইট ইজ স্পেশাল? কারণ এটি শুধুমাত্র ক্লাসিক পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড টার্গেট করে খুব অ্যানালাইসিস সহযোগে বানানো হয়েছে। দেখো বাজারে অনেক বই রয়েছে, তুমি কিনে নিতে পারো, বাট সমস্ত বই ভালো এটাও আমি বলবো।
কিন্তু তোমরা প্রত্যেকটা পরীক্ষার বই দেখবে তাদের সেম কোয়েশ্চেন, সেম কন্টেন্ট, সেম ভাবে রয়েছে। বাট এই বইটি আমাদের ইবুক কন্টেন্টটি পিএসসি ক্লার্কশিপ স্পেশাল প্র্যাকটিস সেট। হোয়াই ইট ইজ স্পেশাল বললাম তোমাদের, কারণ স্পেশালি ডিজাইন ফর পিএসসি ক্লার্কশিপ এক্সাম, যেখানে 50টি প্র্যাকটিস সেট রয়েছে ভাই, 40টি স্পিড টেস্ট সাবজেক্ট ওয়াইজ, 10টি স্পিড টেস্ট পাবে তুমি, 10টি ফুল লেন্থ মক টেস্ট পাবে তুমি, এবং ইংলিশের উপর ভোক্যাব রয়েছে এখানে। তো টোটাল 4000 এমসিকিউ ভোক্যাব সহযোগে এই যে প্র্যাকটিস সেটটি তোমার পরীক্ষার জন্য ডেফিনেটলি 100% ফ্রুটফুল হতে চলেছে। 100% ফ্রুটফুল হবে কেন? কারণ এইখানে যে প্রশ্ন রয়েছে, ম্যাথের যে কোয়েশ্চেনের লেভেল রয়েছে, সেই টাইপ তোমরা দেখতে পাবে। হয়তো জিকে ডাইরেক্ট কমন আসলেও ম্যাথ কিন্তু ডাইরেক্ট সম্ভবত কমন না আসতেও পারে, বাট তোমরা প্যাটার্নটা পেয়ে যাবে। ইংলিশ ভোক্যাব ডাইরেক্ট কমন আসতে পারে। তো এটা এই মুহূর্তে 70% ডিসকাউন্ট চলছে। যারা এখনো পর্যন্ত গ্র্যাব করনি, এক্ষুনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আমাদের, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এই নাম্বারটিতেই অনলাইনে ফোনপে অথবা গুগল পে পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলেই তোমরা সাথে সাথে ইবুক কন্টেন্ট পেয়ে যাবে। দেখো পরীক্ষা সামনে রয়েছে, আমি জানি পরীক্ষার 2 দিন আগে 4 দিন আগে স্যার আমাকে দিন এই ঝামেলা হয় বেঙ্গলে। তোমাদেরকে বলবো যারা সিরিয়াস স্টুডেন্টস, ইফ ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট, তাহলে এখন থেকেই সংগ্রহ করে নিজের প্রস্তুতিটা শুরু করে দাও ভাই, ঠিক আছে? কারণ সামনে এক্সামে গিয়ে পরীক্ষার আগে পড়ে লাভ নেই। আর ক্লার্কশিপ একটা ভালো পোস্ট, যদি সত্যিকারের চাকরি পেতে চাও আজকেই আমাদের সমস্ত নোট কালেক্ট করে নাও এবং পড়াশোনা শুরু করে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নাও। ওকে, চলো আবার ক্লাসে ফিরে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে 2024 ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কার কোথায় অনুষ্ঠিত হয়? 2024 ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কার, টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। পিএসসি ক্লার্কশিপে কারেন্ট অ্যাফেয়ার্স রোল তুমি জানো কি? 15 থেকে 16টি কোয়েশ্চেন। এই কথাগুলো শুনো কি আবার বক বক বলো না কিন্তু কমেন্টে। তোমাদের এই কথাগুলো বলছি কারণ তোমরা ধাঁচটা বুঝতে পারবে, কোথায় কি হচ্ছে বুঝতে পারবে এক্সাম সম্পর্কে। চোখ মুজে অন্ধের মতো পরীক্ষা দিয়ে লাভ নেই। 15 থেকে 16টি কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, মানে বুঝতে পারছো, নেশা কেটে যাবে, পরীক্ষায় পাসই করতে পারবে না কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লে। ওকে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই যে টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন, বলো উত্তর কি হবে? পারবে তুমি? আবুধাবি ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে আমার সঠিক উত্তর। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো আইআইএফএ মানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার 2024 এর সেরা চলচ্চিত্রকার অ্যানিমেল, সেরা পরিচালক কে? 12 ফেল মুভিটা প্রত্যেকে দেখেছো কি? দেখে নিও একবার। মনোজ কুমার স্যারের আইপিএস অফিসার। বিধু বিনোদ চোপড়া। সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান মুভির। সেরা অভিনেত্রী কে? রানী মুখার্জি। তোমরা বলো তো, এটা নিয়ে আমাদের ক্লাস সম্ভবত রয়েছে, কমেন্টে বলো তো দেখি রানী মুখার্জি কোন চলচ্চিত্র অভিনয়ের জন্য এই সেরা অভিনেত্রী পুরস্কারটা পেয়েছেন। নেক্সট, হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন কে? হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। শেষ রাজাকে নাগদশক, প্রত্যেকে মনে রেখে এগুলো। নেক্সট, কোন বিদেশি শক্তি সর্বপ্রথম ভারতে আসে? ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি। তো এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, পর্তুগিজ দ্য কারেক্ট আনসার, অপশন সি হবে সঠিক উত্তর। ডিটেলসে যদি আমরা দেখি ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পারবে। এখানটায় দেখো ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, তিনি ভারতে প্রথম এসেছিলেন, তিনি প্রথম ইউরোপিয়ান যিনি সমুদ্রের পথে ভারতে আসেন। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে 20 মে কালিকটে পৌঁছান। তো এই ডেটটা মনে রেখো, 20 মে, ঠিক আছে, কারণ এটা দিয়েও কোশ্চেন হয়। গামার বা ভাস্কো দা গামার আগমনের সময় কালিকটে রাজা ছিলেন কে? জামোরিন। এটা সামুদ্রি লেখা আছে, এটা জামোরিনই হবে অ্যাকচুয়ালি। তো তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান পলিটি থেকে সমস্ত বিষয় থেকে কোশ্চেন রয়েছে মিক্স আপ, যেরকম পরীক্ষাতে 40টি জিকে আসবে ঠিক সেইভাবেই তোমরা এখানে ক্লাসের কন্টেন্ট পাবে। কোন বছর মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়? মৌলিক কর্তব্য মানে এখানে মৌলিক অধিকার বলে দিও না, ফান্ডামেন্টাল রাইটস নয়, হ্যাঁ, এটা ফান্ডামেন্টাল ডিউটি। মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য যুক্ত হয় 1976 সালে, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। এই 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে। ডিটেলসে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা আসলে কি। দেখো 1976 সালের সংবিধানের 42তম সংবিধান সংশোধন আইনে মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত হয়। সংবিধান রচনার সময় ভারতীয় সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না। প্রত্যেকে স্টার মার্ক করে দাও তো। স্যার এইখানটায় স্টার মার্ক করবো? হ্যাঁ, কারণ তোমাকে কোশ্চেনটা এইভাবে করবে যে ভারত স্বাধীনতার সময় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য ছিল, উত্তরটি হবে একটাও না, কারণ স্বাধীনতার সময় ছিল না, 1976 সালে অ্যাড হয়েছে, এটা মনে রেখো। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের পর মৌলিক মৌলিক যে কর্তব্য সে ধারণা অন্তর্ভুক্ত হয়েছে, এবং প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, পরবর্তী ক্ষেত্রে মৌলিক কর্তব্যের সংখ্যা হয় 11টি। এগুলি নন জাস্টিসিয়েবল, অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় নয়, মানে সুপ্রিম কোর্টে কেস হবে না এর বিরুদ্ধে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে
11তম যে মৌলিক কর্তব্য সেটা অ্যাড হয়। সেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেকটি শিশুকে শিক্ষা দেওয়া তার প্যারেন্টস এর, এটা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে রাজ্যসভার চেয়ারম্যান কি? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। বলো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছো বা জানো তোমরা এনাকে, তাহলে তারা বলতে পারবে। বলো, তোমরা এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য একটা হিন্ট দিয়েছি, ডান দিকের পিকচার। রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? তো ইনি হচ্ছেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি, নাম কি? জগদীপ ধনখড়। ওকে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সরকারি পদ? অ্যাটর্নি জেনারেল, ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, নাকি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব? বলো, সঠিক উত্তর কোনটা হবে? ক্যাবিনেট সচিব ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। ডিটেলসে যদি আমরা দেখি এখানটায় দেখতে পাবো, তাহলে দেখো সর্বোচ্চ পদস্থ অসামরিক সেবা অধিকারী হলেন মন্ত্রী পরিষদ সচিব। তিনি সিভিল সার্ভিস বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, অর্থাৎ ভারতীয় প্রশাসনিক সেবার প্রধান, ভারত সরকারের ব্যবসায়ের বিধি অনুসারে সমস্ত সিভিল সার্ভিসের প্রধান। অ্যাটর্নি জেনারেল দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা। আর ভেঙ্কটরামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন। অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়। বর্তমান এবং ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাবরক্ষক মানে সিএজি ক্যাগ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হলেন গিরিশচন্দ্র মুর্মু। আর নীতি আয়োগের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সি বিভিআর সুব্রমণ্যম। তো এই যে লাস্টের 3টে কি 4টে তোমাদের পয়েন্ট দিলাম, সেইগুলো কিন্তু প্রত্যেকে স্টার করে দাও, কারণ ক্যাগ বর্তমান কে রয়েছে, হ্যাঁ না, অ্যাটর্নি জেনারেল কে রয়েছে, তারপরে তোমাদের নীতি আয়োগের নির্বাহী কর্মকর্তা কে রয়েছে, এইগুলো দিয়ে কোশ্চেন অবশ্যই কিন্তু ফর্ম হতে পারে। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাকি অর্থমন্ত্রী? দেখো, রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থমন্ত্রী কর্তৃক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, আরবিআই সম্পর্কে, আরবিআই এর 25তম গভর্নর হলেন কে? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস কে? ইনি হলেন শক্তিকান্ত দাস, আরবিআই এর 25তম গভর্নর। এখানে লক্ষ্য করে দেখেছো আমি 25তমটা লিখেছি কেন? কারণ এইটা দিয়েও তোমাদের প্রশ্ন হয় যে শক্তিকান্ত দাস বর্তমানে কততম আরবিআই এর গভর্নর হিসেবে সার্ভ করছেন? 25তম হবে সঠিক উত্তর। যদি পরবর্তী আমরা দেখি আরবিআই প্রতিষ্ঠিত কবে হয়? 1935 সালের 1 এপ্রিল আরবিআই এস্টাবলিশড হয়। আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। তোমাদের এখানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে একটা কোশ্চেন সম্ভবত এসেছিল যে আরবিআই কোন অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়, মনে হয় 1934 সালের 1934 এর অ্যাক্ট অনুযায়ী 1935 সালে এস্টাবলিশ হয়, ঠিক আছে? আচ্ছা, আরবিআই এর মূল সদর দপ্তর কোথায় ছিল? কলকাতায় ছিল, কিন্তু 1937 সালে মুম্বাইয়ের শহীদ ভগৎ সিং মার্গে এটি স্থানান্তরিত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, বন্দর সেরি বেগওয়ান সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে নিউজে রয়েছেন, কোন দেশের রাজধানী? ওকে, সঠিক উত্তরটি হবে বন্দর সেরি, এটা হচ্ছে ব্রুনাই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, নৈনিতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল হ্রদ হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নৈনিতাল হ্রদ কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে। তোমাদের হ্রদ সম্পর্কে যদি ডিটেলস আমি এখানে বলি, তাহলে অনেক পয়েন্ট আসবে, দেখে নাও প্রত্যেকে। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো সুপিরিয়র হ্রদ। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার লেক, আর এটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বান্দিপোরা জেলায় অবস্থিত। সম্বর লবণাক্ত হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ। লোনার লেক গ্রহাণুর সংঘর্ষের ফলে মেটিওরসের অ্যাটাকের ফলে হয়েছে, মহারাষ্ট্রে অবস্থিত। এছাড়াও রয়েছে কি দেখো, গোবিন্দ বল্লভ পান্ত সাগর হ্রদ রিহাদ বাঁধ নামে পরিচিত, এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কৃত্রিম বাঁধ। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় পিপরিতে অবস্থিত রয়েছে এটি। দেবর লেক রয়েছে রাজস্থানে। এছাড়াও রাজসমুদ্র হ্রদ রয়েছে রাজস্থানে। গোবিন্দ বল্লভ পান্ত সাগর রয়েছে উত্তরপ্রদেশে, গোবিন্দ বল্লভ পান্ত সাগর হ্রদ। ওকে, তাহলে হ্রদ সম্পর্কে ডিটেলস আমরা দেখলাম। মনে হচ্ছে স্পিডে বলছি, একটু স্লো করে নাও ভাই, প্রত্যেকে দেখে নাও, অনেক কোয়েশ্চেন রয়েছে তো, 40টি কোয়েশ্চেন মানে, এবং আমাদের যে ক্লাসের স্টাইল, সেই যে এক্সপ্লেনেশনের মাধ্যমে বোঝানো, তো যার জন্য হিউজ টাইম কনজিউম হবে। তোমাদের টাইম এবং তোমাদের সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে একটা রিদিমে চলছে আমাদের। ওকে, তো যদি ভালো লাগছে, আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো ক্লাসটিকে অবশ্যই একটা লাইক করে এক্ষুনি, আর কমেন্টে জানাও কিরকম লাগছে। এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তুমি লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাও, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, এবং ক্র্যাক ক্লাসিক হচ্ছে টেলিগ্রাম গ্রুপের নাম। ওকে, আচ্ছা, মহারানা প্রতাপ সাগর এটা হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। চলো নেক্সট, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি বলতো? জামশেদপুর, বোকারো, দুর্গাপুর, নাকি ভিল্লাই?
সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুরে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের প্রস্তাবিত নতুন নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। দেখছো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইভাবে কোশ্চেন হতে পারে, তুমি কি জানো? এগুলো বলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম কি জানো? তুমি বলতে পারবে না। শ্রী বিজয়পুরম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। এইবারে তুমি বলতে পারবে কারণ তুমি আমার ক্লাস দেখে নিয়েছো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শ্রী বিজয়পুরম। ডিটেলস যদি আমরা দেখতে পাবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করা হবে শ্রী বিজয়পুরম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নামকরণ করা হয়েছিল নৌ অফিসার আর্চিবাল্ড ব্লেয়ারের নাম অনুসারে। নৌ অফিসারকে আর্চিবাল্ড ব্লেয়ারের নাম অনুসারে। বর্তমানে যার নাম হতে চলেছে কি? শ্রী বিজয়াপুরম। নেক্সট, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? আলপস, পিদুর তালাগালা, ইয়াম থাংসু। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে অপশন বি, পিদুর তালাগালা। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো ডিটেলসে দেখে নাও, কাংকার পুঞ্জম। কাংকার পুঞ্জম হচ্ছে ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আমি পার্শ্ববর্তী সমস্ত দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো দিয়েছি। কাংকার পুঞ্জম হলো ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে হাকাকোবা রাজি। হাকাকোবা রাজি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কেউক্রাডং। মাউন্ট এভারেস্ট হলো নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তথা পৃথিবীর। পুনকাক জয়া কাস্টেঞ্জ পিরামিড ইন্দোনেশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে, যেন একজনেরও কমেন্ট না বাদ যায়, যেন কমেন্টে আমি ভিডিও আজকে ভরতে দেখি, ঠিক আছে? চলো নেক্সট, ভারতের কোন রাজ্যের বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক? মণিপুর, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ নাকি আসাম? বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়, তাই একটু প্রত্যেকে দেখবে মন দিয়ে। দেশের আয়তনের দিক থেকে সব থেকে বেশি যদি বনভূমি দেখি তাহলে হবে কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যে। এরপরে অরুণাচল প্রদেশের মোট ভৌগোলিক এলাকার সাপেক্ষে বনভূমি রয়েছে। আচ্ছা, মোট ভূমি এলাকার শতাংশ যদি দেখি তাহলে শীর্ষ 5টি রাজ্য আমরা প্রথমেই দেখব, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড। মানে জিওগ্রাফিক্যাল যে এরিয়া রয়েছে, জিওগ্রাফিক্যাল যে এরিয়া, সেই এরিয়ার সাপেক্ষে পার্সেন্টেজ ওয়াইজ, ঠিক আছে? চলো নেক্সট, নিচের কোন নদীটি অলকানন্দার উপনদী নয়? ভিলাগঙ্গা, মন্দাকিনী, পিন্ডার, নন্দাকিনী। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে ভিলাঙ্গনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি অলকানন্দার উপনদী কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, ডিটেলসে আমরা দেখে নেব। এখানটায় দেখো, কৃষ্ণা নদীর একটি প্রধান উপনদী হচ্ছে ভীমা নদী, মনে রেখো। সোন হলো গঙ্গার প্রধান ডান তীরের উপনদী। এগুলো থেকে কোশ্চেন হয়, তাই আমি দিয়েছি তোমাদের। গঙ্গার গুরুত্বপূর্ণ বাম তীরের উপনদীর নামগুলো মনে রেখো, রামগঙ্গা, গোমতী, ঘাগরা, গন্ডক, কোসি এবং মহানন্দা। আচ্ছা, যমুনা গঙ্গার পশ্চিমতম এবং দীর্ঘতম উপনদী। গঙ্গা নদীর দীর্ঘতম উপনদীর নাম কি? তোমাকে কোশ্চেন করতে পারে, উত্তরটি হবে যমুনা। গোমতী হলো গঙ্গার একটি উপনদী। চম্বল হচ্ছে যমুনা নদীর প্রধান উপনদী। গোদাবরী নদীর উপনদীগুলো অবশ্যই মনে রেখো, কারণ এখান থেকেও প্রশ্ন বিগত বছরে হয়েছে। প্রভারা, পূর্ণা, মাঞ্জোরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, প্রণীতা, ঠিক আছে, ইন্দ্রাবতী, মানের এবং সাবরি। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ কখন হয় বলতো? যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী চলে আসে। তাহলে উত্তরটি কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, সম্প্রতি কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির নতুন সদস্য হয়েছে? ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। সঠিক উত্তরটি হবে আলজেরিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হয়েছে আলজেরিয়া। ডিটেলসে আমরা দেখে নেব, আলজেরিয়া সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর একটি নতুন সদস্য হয়েছে। আনুষ্ঠানিকভাবে 2024 সালে সেপ্টেম্বরে সদস্যপদ লাভ করেছে। আলজেরিয়া আগে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে এবং মিশরের মতো দেশগুলি এনডিবি তে যোগ দিয়েছিল। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে একটি মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক, যা ব্রিক্স দেশগুলির ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা দ্বারা প্রতিষ্ঠিত হয়। চলো নেক্সট কোশ্চেন, মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গের নাম কোনটি? বৃহৎ অঙ্গ বলেছে, ঠিক আছে? সঠিক উত্তরটি হবে যকৃৎ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি। ত্বকের পরে মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে লিভার বা যকৃৎ। মানবদেহের অঙ্গগুলির দৈর্ঘ্য এবং ওজনের উপর ভিত্তি করে এই অঙ্গটিকে দীর্ঘতম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। দেখো এখানে অপশন অনুযায়ী তুমি
যকৃৎ করলে, বাট তোমার যদি ত্বক থাকতো এখানে তাহলে তোমাকে ত্বক করতে হতো। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। পিত্তরস কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়, যকৃৎ, পিত্তাশয়, ক্ষুদ্রান্ত। সঠিক উত্তরটি হবে যকৃৎ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ডিটেলসে আমরা দেখে নেবো এখানটায়। দেখো, পিত্ত যকৃৎ থেকে নিঃসৃত হয়। পিত্ত হচ্ছে একটি তরল পদার্থ যা যকৃৎ দ্বারা গঠিত এবং নিঃসৃত হয় এবং তা পিত্ত থলিতে সংরক্ষিত থাকে। পিত্ত আমাদের কি করে? হজমে সাহায্য করে। এটি চর্বিগুলিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে যা পরিপাক নালীর মাধ্যমে শরীরের গৃহীত হতে পারে। এটি শরীরের কোষগুলির জন্য আমরা যে খাবার খাই তা কি হয়? জ্বালানিতে রূপান্তরিত করে। জ্বালানি মানে এখানে আবার জ্বালানি নয়, ঠিক আছে, এটি অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। পিত্তথলি তরল পিত্ত সঞ্চয় করে। পাকস্থলী হলো একটি পেশিবহুল থলি যা উপরের পেটের বাম দিকে, অ্যাবডোমেনের বাম দিকে থাকে। নেক্সট, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? রেডিয়াস, ফিমার, স্টেপিস, কোনোটাই নয়। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে ফিমার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে আমার সঠিক উত্তর। মানবদেহের বৃহত্তম অস্থি হলো ফিমার অর্থাৎ উরুর অস্থি। মানবদেহের বৃহত্তম, দীর্ঘতম এবং শক্তিশালী হাড় এটি। ফিমার হচ্ছে হাঁটু থেকে শ্রোণি পর্যন্ত বিস্তৃত। আমাদের দেহে 206টি হাড় রয়েছে, ঠিক আছে, তার মধ্যে এখানে দীর্ঘতম এবং ক্ষুদ্রতম অস্থি আমি যদি তোমাদের বলি, দীর্ঘতম অস্থি হচ্ছে ফিমার আর ক্ষুদ্রতম অস্থি হচ্ছে কানের স্টেপিস। তো ডিটেলস এখানে দেওয়া রয়েছে আই থিঙ্ক। ওকে, চলো নেক্সট। এক আলোকবর্ষের মান কত? এক আলোকবর্ষের মান কত? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে এক আলোকবর্ষের মান হলো 9.46 ইন্টু 10⁻15 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে মানটা মুখস্থ করে নাও কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে। ডিটেলসটা অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নাও। এক আলোকবর্ষ হলো সেই দূরত্ব যা একটি আলোর রশ্মি দ্বারা এক বছরে অতিক্রান্ত হয় বা 6 ট্রিলিয়ন মাইল। এক আলোকবর্ষ হলো এক বছরের মধ্যে শূন্য মাধ্যমে আলোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এক আলোকবর্ষের মান কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার এবং শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। দূরত্ব পরিমাপ করার জন্য একক হচ্ছে এই আলোকবর্ষ। ওকে, তোমাকে এখানে আর একটা জিজ্ঞেস করে যে আলোকবর্ষ কিসের একক? দূরত্ব পরিমাপের একক, মহাকাশে দূরত্ব। ঠিক আছে, এক নটিক্যাল মাইল অক্ষাংশের 1 মিনিট বা 1852 মিটার। আচ্ছা, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান মানে কি? পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব, যেটা হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার। 1 পারসেক ইজ ইকুয়ালস টু 3.26 আলোকবর্ষ। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নিম্নের কোনটি কারণে মাম্পস রোগ হয়? মাম্পস রোগ হয় কোনটির কারণে? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি কোনোটাই নয়? সঠিক উত্তর হবে ভাইরাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। দেখো এখানে পরবর্তী আমরা দেখে নেব ভাইরাস দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ রোগ: গুটি বসন্ত, জল বসন্ত, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, সার্স, হিউম্যান প্যাপিলো ভাইরাস, পোলিও, জলাতঙ্ক, মাম্পস, ডেঙ্গু জ্বর, হাম, সাধারণ সর্দি। অবশ্যই প্রত্যেকে এই লিস্টটা মনে রেখো। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোথাও বাদ যাবে না, তোমার ডেফিনেটলি কমন, তোমরা যে কোনো পরীক্ষাতেই পাবে। আচ্ছা, নেক্সট আমরা ব্যাকটেরিয়া দ্বারা কিছু সৃষ্ট রোগ দেখব: কলেরা, কুষ্ঠ, যক্ষা, টাইফয়েড, প্লেগ, সিফিলস, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া, নিউমোনিয়া, পার্টুসিস, এগুলো সব ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি ব্রিক্স সাহিত্য ফোরাম, ব্রিক্স লিটারেচার ফোরাম 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এগেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তিত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কমপ্লিট ইবুক রয়েছে এবং স্পেশাল টপিক রয়েছে, যেটা হচ্ছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডিজাইন করা। তো অবশ্যই 2023 জানুয়ারি থেকে 2024 টিল ডেট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিলে তোমরা কিন্তু ইবুক কন্টেন্টটি পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। ব্রিক্স সাহিত্য ফোরাম 2024 এটা অনুষ্ঠিত হয় কাজান এবং রাশিয়াতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। আচ্ছা, ব্রিক্স সাহিত্য ফোরাম 2024 সম্প্রতি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের থিম কি ছিল? নতুন বাস্তবতায় বিশ্ব সাহিত্য, মানে ওয়ার্ল্ড লিটারেচার ইন দ্য নিউ রিয়ালিটি। নতুন বাস্তবতায় বিশ্ব সাহিত্য, ঐতিহ্য, জাতীয় মূল্যবোধ এবং সংস্কৃতির সংলাপ, মানে ডায়লগ অফ ট্র্যাডিশনস, ন্যাশনাল ভ্যালুস মানে জাতীয় মূল্যবোধ এবং কালচারস বা সংস্কৃতি। ঠিক আছে, চলো নেক্সট। অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম। সঠিক উত্তরটা হবে কর্ণম মল্লেশ্বরী। ডেফিনেটলি অনেক পরীক্ষায় কমন আসে। ডিটেলসে আমরা দেখে নেবো। এখানটায় দেখো, কর্ণম মল্লেশ্বরী প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছেন। অতীতে অনেক ভারতীয় মহিলা অলিম্পিকে অংশ নিয়েছেন। ভারত থেকে অলিম্পিকে মোট 7 জন মহিলা পদক জিতেছেন। কর্ণম সিডনি অলিম্পিকে
একটি ব্রোঞ্জের পদক জিতেছিলেন। তিনি ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং এ 69 কেজিতে পদক জিতেছিলেন। চলো নেক্সট, অ্যামিবার গমন অঙ্গ কোনটি? সিলিয়া, ফ্যাজেলা, প্যারাপেডিয়া, সিউডোপেডিয়া। সঠিক উত্তরটা হয়ে যাবে সিউডোপোডিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে আমার সঠিক উত্তর। ডিটেলস আমরা দেখে নেব। আচ্ছা এখানে ডিটেলস নেই, এটাই ছিল। নেক্সট আচ্ছা এখানে বলে দিই তোমাদের, ঠিক আছে। অ্যামিবা হচ্ছে, দেখো এখানটা একটু দেখে নাও প্রত্যেকে। অ্যামিবা হচ্ছে সিউডোপোডিয়া গমন অঙ্গ। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এবং তারা তাদের যে চলাচলের জন্য সিউডোপোডিয়া বা ক্ষণপদ নামে পরিচিত একটি লোকোমোটিভ অঙ্গ ব্যবহার করে থাকে, ঠিক আছে। এই সিউডোপোডিয়া শব্দের অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে মিথ্যা পা, ফলস লেগ। এটি কোষের শরীরের অস্থায়ী পায়ের মতো বর্ধিত অংশকে নির্দেশ করে, ঠিক আছে, ইত্যাদি। চলো নেক্সট, নিম্নের কোনটি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্যাস সম্পর্কে যখন এলো তাহলে আমরা পুরোটা দেখে নিই একটু। হাইড্রোজেন এবং হিলিয়াম হলো দুটি সবচেয়ে হালকা গ্যাস। দেখো কার্বন ডাই অক্সাইড এটি একটি বর্ণহীন গ্যাস যার ঘনত্ব শুষ্ক বাতাসের তুলনায় প্রায় 53% বেশি। অক্সিজেন এটি রাসায়নিক মৌল যার প্রতীক হচ্ছে ও। পারমাণবিক সংখ্যা কত? তোমরা আমাকে কমেন্ট করবে। আচ্ছা না বলে দেবো আমি, বলো। চলো পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ঠিক আছে। নিয়ন এটি একটি রাসায়নিক মৌল যার প্রতীক Ne এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে। নেক্সট নাইট্রোজেন। নাইট্রোজেন একটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস। পারমাণবিক সংখ্যা 7। 1773 সালে রাদারফোর্ড নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেন। নাইট্রোজেন পর্যায় সারণীর 7ম মৌল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযান PMJUGA প্রকল্পের জন্য মোট বরাদ্দ কত? সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত। তো এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে ৭৯,১৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নয়ন গ্রাম অভিযানের জন্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য প্রধানমন্ত্রী জনজাতি ইউনিয়ন গ্রাম অভিযান অন 18 সেপ্টেম্বর 2024। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় পতাকাতে যে অশোক চক্র আছে তাতে কতগুলি দণ্ড আছে বলতে পারবে? প্রত্যেকে স্টার করে দাও। সঠিক উত্তরটি হবে 24টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি, দেখো তিরঙ্গার যে মাঝখানে থাকা অশোক চক্র 24টি দণ্ড রয়েছে। 22 জুলাই 1947 সালে এটা গৃহীত হয়। যাব আমরা পরবর্তী প্রশ্নে। কলকাতায় পাতাল রেল চালু হয় কোন বছর? 1984, 1986, 1987, 1988। সঠিক উত্তরটা হয়ে যাবে কলকাতায় পাতাল রেল চালু হয় 1984 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেব। দেখো কলকাতায় মেট্রো রেল ভারতের প্রাচীনতম মেট্রো রেল। দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই এবং নাম্মা মেট্রোর পরে এটি ভারতের 5ম দীর্ঘতম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক। এটি শুরু হয় 24 অক্টোবর 1984-তে রাষ্ট্রপুঞ্জ দিবসে শুরু হয়েছিল। 24 অক্টোবর রাষ্ট্রপুঞ্জ দিবস, এটা নিয়েও কোশ্চেন কিন্তু পিএসসি ফুড এসআই এসছে তোমাদের। এটি রেল মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত ভারতের একটি মেট্রো রেল। প্রথম ভূগর্ভস্থ রেলটি 1984-তে ভবানীপুর ও এসপ্লেনেডের মধ্যে পরিচালিত হয়, যেটা ভবানীপুর মানে নেতাজি ভবন, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ তীব্র খরার কারণে 200টি হাতি মারার পরিকল্পনা ঘোষণা করেছে? হ্যাঁ, হাতিকে মেরে ফেলতে চায় তারা। সঠিক উত্তরটা হবে জিম্বাবুয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি, ওকে। নেক্সট কোশ্চেন, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে? শ্বেত বিপ্লবের জনক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে ভার্গিস কুরিয়েন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। ডিটেলস আমরা দেখে নেব। ভার্গিস কুরিয়েন ভারতের শ্বেত বিপ্লবের জনক। অপারেশন ফ্লাড হলো দুগ্ধ ক্ষেত্রের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য একটি মিশন। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1970 সালে জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড অপারেশন ফ্লাড চালু করেছিল। জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠান হরিয়ানার কার্নালে অবস্থিত। জাতীয় দুগ্ধ দিবস 26শে নভেম্বর। নেক্সট আমরা দেখবো, এখানে দেখো আনফিনিশড ড্রিম হলো ভার্গিস কুরিয়েনের লেখা একটি বই। আচ্ছা, জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড গুজরাটের রয়েছে আনন্দ। বিশ্বের দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বৃহত্তম উৎপাদক হচ্ছে ভারত। এটা নিয়েও তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল একটা কোশ্চেন এসেছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে, যিনি এবারে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হলেন। বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। ভারতের পঞ্চায়েতি রাজের জনক বলা হয় কাকে? বলবন্ত রায় মেহতাকে। তাহলে তোমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশন কেমন লাগছে জাস্ট একটু বলো ক্লাসটা, অবশ্যই কমেন্টে জানাও এবং নতুন হলে সাবস্ক্রাইব করতেই হবে তোমাকে। আর ভিডিওটি তোমার 5 জন বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ বেশি বেশি পরিমাণে শেয়ার করলে আমাদের রিচ বাড়বে
রিচ বাড়া মানে বেশি স্টুডেন্ট যত আসবে আমরা ইন্সপিরেশন পাবো এবং ক্লাসের কন্টেন্ট ডেফিনেটলি আরো বেটার করার আমরা চেষ্টা করব। ওকে, চলো নেক্সট। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস। সঠিক উত্তরটা হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হেগ হবে সঠিক উত্তর। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ডিটেলসে যদি আমরা দেখে নেবো এখানটা দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত। আন্তর্জাতিক বিচার আদালত সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সনদ 1945 সালের জুন মাসে এস্টাবলিশ হয়, 1946 সালে এপ্রিলে কাজ শুরু করে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অফিসিয়াল কাজের ভাষা হচ্ছে ইংরেজি এবং ফরাসি। এটি রাষ্ট্র দ্বারা জমা দেওয়া আইন বিরোধ নিষ্পত্তি, এটা দরকার নেই, তুমি এখানটায় দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অফিসিয়াল ভাষা ইংরেজি এবং ফরাসি। আচ্ছা, ইউএন এর একটা ভাষা হয়, ইউএন এর ভাষা মানে একটা নয়, ইউএন এর কটি ভাষা ইউজ করে? ইউনাইটেড নেশনের 6টি ভাষা রয়েছে, এটাও কিন্তু মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, ইউএন সিকিউরিটি কাউন্সিলে কজন পার্মানেন্ট মেম্বার রয়েছে? 5টি পার্মানেন্ট মেম্বার রয়েছে, এটা নিয়েও প্রশ্ন হয়। 10 জন অস্থায়ী মেম্বার, টোটাল কত? 10 5 15 জন মেম্বার রয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, নেক্সট। বিভিন্ন হেডকোয়ার্টার সম্পর্কে আমি লিস্টটা দিয়েছি, দেখো যেগুলো মোস্ট পরীক্ষা ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংক ওয়াশিংটন ডিসি, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, বিশ্ব বাণিজ্য সংগঠন জেনেভা, বিশ্ব স্বাস্থ্য সংগঠন জেনেভাতে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সোরা এটি কোন দেশের পার্লামেন্ট? সোরা এটি কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তরটি হয়ে যাবে আফগানিস্তান ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্ট। এখানে ভুটানকে দেখে আমার একটা বিষয় মনে পড়ছে, ভুটানের মুদ্রার নাম পরীক্ষাতে একবার আসে, একবার না বহুবার এসছে, গালট্রাম। ওকে, চলো নেক্সট। কোন দেশ পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 জিতেছে? এটা ভারত হবে সঠিক উত্তর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা পরবর্তী প্রশ্নে। চতুষ্কোণ উপন্যাসটি কার লেখা? চতুষ্কোণ উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নাও, প্রথম ভারতীয় পাইলট হলেন কে? প্রথম ভারতীয় পাইলট হলেন জিআরডি টাটা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, শের শাহের সমাধিস্তম্ভ কোথায় রয়েছে? শের শাহের সমাধিস্তম্ভ কোথায় রয়েছে? সঠিক উত্তরটা হবে সাসরামে। সাসরাম কোথায়? বিহারে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস আমরা বিভিন্ন সমাধি গুলো দেখে নেব। দেখো, বাবরের সমাধি রয়েছে কোথায়? আফগানিস্তানের কাবুলে। আকবরের সমাধি রয়েছে উত্তরপ্রদেশের সিকান্দারে। আচ্ছা, পাকিস্তানের লাহোরে রয়েছে জাহাঙ্গীরের সমাধি। পাকিস্তানের লাহোরে কুতুবুদ্দিন আইবকের সমাধি। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে রয়েছে মির্জাফরের সমাধি। বিহারের মুঙ্গেরে রয়েছে মীর কাসিমের সমাধি। ঔরঙ্গজেবের সমাধি রয়েছে উত্তরপ্রদেশের খুলদাবাদে। আর উত্তরপ্রদেশের আগ্রাতে রয়েছে শাহজাহানের সমাধি, তাজমহল। নেক্সট, সম্প্রতি কে এনসিটি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? প্রত্যেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে দাও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি অ্যারেস্টেড হয়েছেন, তার পরিবর্তে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন আতিশি মারলেনা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, 17 সেপ্টেম্বর 2024-এ আম আদমি পার্টির অতিশি মারলেনাকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর যিনি দিল্লির লেকওয়্যার বা মদ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগের কারণে তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন এবং নতুন মুখ্যমন্ত্রী হলেন দিল্লির আতিশি মারলেনা। তোমাদের জন্য বিশেষ একটি ঘোষণা, আমাদের প্রকাশিত অন্যান্য ইবুক যেগুলো রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাকে টার্গেট করে, কমপ্লিট লেটেস্ট এডিশন সেকেন্ড এডিশনের স্ট্যাটিক জিকে, যেটা সম্পূর্ণ বাংলা ভাষায় 50টিরও বেশি টপিক রয়েছে, যেখানে আর্ট অ্যান্ড কালচার স্পেশাল ফোকাস করা হয়েছে। এই বইটি তোমরা ইতিমধ্যে হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেফিনেটলি খুব হেল্পফুল হবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বললাম আমি, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 জানুয়ারি থেকে টিল ডেট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখানে তোমরা পাবে হচ্ছে মোস্ট ট্রেন্ডিং টপিক সহযোগে। এবং জিকে সাজেশন কিং আমাদের জেনারেল নলেজের উপর একটা বই রয়েছে 1550 প্লাস এমসিকিউ উইথ 5000 ওয়ান লাইনার, এই 3টে বইও, এবং পাশাপাশি আমাদের ইংলিশ গ্রামারের উপরে কমপ্লিট নোট রয়েছে হ্যান্ড রিটেন, যেটা পিএসসি ক্লার্কশিপ এক্সাম ওরিয়েন্টেড। যারা বইগুলো নিতে ইচ্ছুক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং এই নাম্বারটিতে পেমেন্ট করে স্ক্রিনশট প্রদান করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, তুমি আজকে কিছু টাকা বিনিয়োগ করো, ডেফিনেটলি ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। পয়সা অনেকে অনেক জায়গায় খরচ করো, কিন্তু এডুকেশন পারপাসে খরচ করো। সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করলে কিন্তু প্রফিট সব থেকে খুব ভালো হয়, এটা মনে রেখো। ওকে, আশা করবো প্রত্যেকের ভালোটা বুঝবে, কারণ তোমরা পরীক্ষা দেবে, একজন স্টুডেন্ট হিসাবে তোমাদের উচিত ভালো করে এক্সামে অ্যাটেম্প করা, এটুকুই এনাফ। ওকে, চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে। আমাদের ক্র্যাক ক্লার্কশিপ টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।